স্বাগত আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। রাজনীতি স্বাধীনতা লুকিয়ে আছে দল ত্যাগের অধিকারে। তাতে ব্যক্তির মত সম্মানিত হয়, তবে গোষ্ঠী মত চাপানোর জন্য উগ্র আচরণ অবশ্যই অগ্রহণযোগ্য। এসব নিয়ে আজকের আলোচনা আদর্শ আজকাল। কথা বলতে স্টুডিওতে আছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরুত্তম, আছেন রাজনীতিবিদ ডক্টর মেজর আখতারুজ্জামান এবং বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। স্বাগত আপনাদের। বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম, আপনার কাছে জানতে চাইবো যে 5ই জানুয়ারি নির্বাচন আপনি বর্জন করেছিলেন, উপনির্বাচনে অংশ নিতে আপনি উচ্চ আদালত পর্যন্ত যাচ্ছেন। নির্বাচনকালীন সরকার নিয়ে আপনি বা আপনার দলের অবস্থানগত কোনো পরিবর্তন এসেছে কিনা, আপনি এখন মনে করছেন কিনা যে মানে কেন এই সিদ্ধান্তের এই পরিবর্তন? সত্যিকার অর্থে আপনাকে ধন্যবাদ, এই দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ। আপনাদের এখানে একেবারে জীবনে প্রথম এসেছি, সেজন্য আপনাকে অনেক স্বাগত আমাদের। এবং মনে হয় একবার আপনার সঙ্গে দেখা করতে এসেছিলাম। আপনাদের এক সাংবাদিক এক সময় নির্যাতিত হয়েছিল সেদিন। আমরা আমাদের কোনো নীতি পরিবর্তন করি নাই। 5ই জানুয়ারি নির্বাচন ছিল একেবারে ফাঁকা, সেখানে মানুষের অংশগ্রহণ ছিল না, আমরা অংশগ্রহণ করি নাই। উপনির্বাচনে আমাদের সিদ্ধান্ত যে যতগুলো উপনির্বাচন হবে, আমাদের যদি সম্ভাব্য ক্যান্ডিডেট থাকে, নির্বাচন করার মতো পরিবেশ থাকে, তাহলে আমরা নির্বাচন করব। যতক্ষণই সরকার থাকুক, যতক্ষণই এই পার্লামেন্ট থাকুক। সেটি আগেরই সিদ্ধান্ত, মানে আপনারা নির্বাচন করবেন না উপনির্বাচন করবেন? 5ই জানুয়ারি নির্বাচনের পরের সিদ্ধান্ত, পরের সিদ্ধান্ত। আমরা সেটাকে অনুসরণ করি। টাঙ্গাইল 4 কালীহাতির উপনির্বাচনে অংশ নিয়েছি। নিশ্চয়ই আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে দেশের কাছে অতিরিক্ত কিছু চাই না, কিন্তু নাগরিক অধিকার চাই, এবং সে নাগরিক অধিকার অবশ্যই বলবো ক্ষুণ্ণ করা হয়েছে। এবং মানে আপনার মানে ওই অবস্থানে কোনো পরিবর্তন হয় নাই, যে কারণে আপনি 5 জানুয়ারি নির্বাচন বর্জন করেছিলেন, কিন্তু আপনি আপনার দল থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে উপনির্বাচনগুলো আপনারা করবেন। সে বিষয়টি আসলে বিষয়টা হলো যে যখন গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় সেটা যতখানি মুক্ত হোক আর যতখানি গলা টেপা হোক, উপনির্বাচনগুলো সরকার যে সরকারই থাকে সেই সরকারের সময়ই হয়। উপনির্বাচনে কোনো সরকার বদল হয় না। আর আমাদের দুর্ভাগ্য যে আমাদের নির্বাচন কমিশন মোটেই তাদের মেরুদণ্ড নেই, তাদের যোগ্যতা দক্ষতারও যথেষ্ট অভাব আছে। আপনি কি মনে করেন কিনা যে আপনার এই কথা, আপনার বিষয়টি বিচারাধীন আছে, সে থেকে কোনো প্রভাব বিস্তার করবে? আমি সে কথা তো বলছি না, যে প্রভাব বিস্তারের জন্য বলছি না। আমি বলছি যে নির্বাচন কমিশন এই যে আমার ক্ষেত্রে তারা যে সুপ্রিম কোর্টে অ্যাপিল করতে গেছে, এটা তাদের নিরপেক্ষতা তো ভঙ্গ হয়েছে। তারা তো একটা পার্টি হয়ে গেছে। নির্বাচন কমিশন হচ্ছে নির্বাচন কন্ডাক্ট করবে, একটা রেফারির মতো কাজ করবে। সেখানে রেফারি কেউ যদি হাইকোর্ট বিভাগে হেরে যায়, সে আপিল বিভাগে যাবে না? আপিল বিভাগে গেলে হাইকোর্ট কিন্তু আপিল বিভাগে বাদী হবে না। জজ কোর্টে যে সমস্ত মামলা হেরে যায়, বা যে পক্ষই হোক, হাইকোর্টে যখন আসে, কোর্ট কিন্তু হাইকোর্টে এসে প্রতিপক্ষ হয় না। কোর্ট প্রতিপক্ষ হয় না, কিন্তু এখানে নির্বাচন কমিশন কোর্ট ছিল, নির্বাচন কমিশন কোন প্রতিপক্ষ ছিল না। না, সেটা প্রতিপক্ষের ব্যাপার না। নির্বাচন কমিশন একটি সিদ্ধান্ত দিয়েছিল, হাইকোর্ট সেই সিদ্ধান্তটিকে রিভিউ করতে বলে। জজ কোর্ট বা অন্য কোর্টগুলো তারা রায় দেয়, সিদ্ধান্ত দেয়, তারা পার্টি হয় না। আপনি বলছেন যে সেক্ষেত্রে সেটি হয়েছে। যাই হোক, এটি আপনার ব্যাখ্যা। মেজর আখতারুজ্জামান, একজন আপনি সাহসী মুক্তিযোদ্ধা, আপনি নিজেকে এখনো বিএনপির একজন বলে দাবি করেন, কিন্তু দলের সিনিয়র নেতৃত্বের সাথে আপনার দূরত্ব প্রকাশ্য একটি বিষয়। এর কারণ কি স্বার্থের দ্বন্দ্ব নাকি আদর্শগত কোনো দূরত্ব? ধন্যবাদ আপনাকে ভাইয়া। স্বার্থ আদর্শ দুটোই তো আপনারা বলবেন, আমি তো বলবো ভালোটাই। আপনি কোনটা বলছেন? আমি একটা কথা বলতে চাই। আমি একটা ছোট্ট একটা জিনিস মনে পড়লো আমার কাদের ভাইয়ের কথা শুনে। জাপানে একজন বিখ্যাত চলচ্চিত্রকার ছিলেন, মারা গেছে মনে হয় আজকে, বিশ্ববিখ্যাত চলচ্চিত্রকার, তার নাম ছিল আকিরা কুরোসাওয়া। তিনি একটা ছবি করেছিলেন রশমন। সেই ছবিটার মূল পাঠ্যপদ্ধতি ছিল উই অল আর ইনোসেন্ট।
মানে যে কাজ করি আমার বেলায় আমি ইনোসেন্ট, মানে আমি আমার বিশ্বাস থেকে করি এটা সঠিক। আজকে আমি আমার দলের আদর্শের কথা বলছেন বা আদর্শের বিরুদ্ধে বলছি না, আমি কিন্তু আমি নিজেকে ইনোসেন্ট মনে করতেছি ওই সেই প্রতিপাদ্য থেকে। আসলে দেখেন এটা হলো রাজনীতির একটা চলমান প্রক্রিয়া, কোনোভাবে এটাকে আপনি স্বার্থের দ্বন্দ্ব দেখছেন না? স্বার্থের দ্বন্দ্ব আমি দেখতাম, যদি দেখতাম এটার মধ্যে আমি কখনো কোনো স্বার্থের জন্য কোনো কাছে যেতাম। যেমন একটা কথা, ছোট্ট একটা কথা বলি, আজকে দেখবেন লন্ডনে ম্যাডাম একটা বক্তব্য দিয়েছেন, কথা বলে চলে যাচ্ছে যে ঐক্যবদ্ধভাবে সারা দেশ পরিচালনা করা সম্ভব নয় এবং সংলাপন দেশ পরিচালনা করতে হবে। কিন্তু এই কথা দিয়ে আমি 2008 সাল নির্বাচনের আগে ওনাকে বলেছিলাম আপনি নির্বাচনে যেন না। শেখ হাসিনা অনেক লগি বইটা আন্দোলন করেছে, অনেক মারামারি কাটাকাটি করেছে, সে ক্ষমতায় যেতে চায়, সে যতক্ষণ পর্যন্ত ক্ষমতায় যেতে না পারবে ততক্ষণ পর্যন্ত দেশে শান্তি হবে না। আপনি দেশে শান্তি চান তাহলে আপনি নির্বাচন করেন না, আপনি বরঞ্চ ওনাকে সমর্থন করেন। আমাদের সামনে এখন টার্গেট হলো কোন ক্যাপাসিটিতে কথা বললেন বেগম জিয়াকে? তখন তো অনেক বড় ক্যাপাসিটি, আমি তার সঙ্গে কথা বলি, আমি তখন আমার পদ লাগে না, তখন বেগম খালেদা বাসায় গিয়ে তার বিদেশ যাওয়া বন্ধ করি, আমি জেলখানা থেকে বের করার জন্য বন্ধ করি, আমি সেনাবাহিনীর সঙ্গে ডায়লগ করি, আমি এগুলো তো ইতিহাস, এগুলো পদ লাগে না, কাজ করতে পদ লাগে না, চাকরিতে পদ লাগে। এই পদ থেকে বিপদে গেলেন, বিপদে যখনই বললাম সে জেল না, যখনই বললাম শুধু জেন না, তখনই তিনি কিন্তু নির্বাচনে যদি শেখ হাসিনা জিতবেনি তবু তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন না, মানে আপনার মধ্যে হারার না বুঝার চেষ্টা করেন, খালেদ সাহেব রাজনীতি বোঝার চেষ্টা করেন। যদি সেই 2008 সনে বেগম খালেদা জিয়া শেখ হাসিনাকে সমর্থন দিত তাহলে এই যে ধারাবাহিকতা, এই যে আজকে বিপর্যয়, শেখ হাসিনাকে সমর্থন দিলে বিএনপি কি হয়ে থাকে? আরে কেমন থাকবে না রাজনীতি? আমি শুনে তাহলে এখন কেন বলছি সংলাপ করতে হবে, এখন কেন বলছেন একসঙ্গে, তাহলে হাসিনা কেন আপনার সঙ্গে সংলাপ বসবে না? সেইটাতে দেখেন, আমি একটু আগে কাদেরের কথা বলছিলাম, আমি আজকে একটা ফেসবুক একটা স্ট্যাটাস দিয়েছি, আমি বলেছি বাংলাদেশে 3টা প্রদেশ করা হোক, সুনামগঞ্জ সিলেট থেকে নিয়ে একটা প্রদেশ যেটার নাম দেওয়া পার্বত্য বাংলা, ময়মনসিংহ থেকে বরিশাল পর্যন্ত পটুয়াখালী পর্যন্ত একটা বাংলাদেশ প্রদেশ করা হোক, নাম দেওয়া হোক মধ্য বাংলা, আর একটা সেই টেকনাফ থেকে রূপসা পর্যন্ত খুলনা পর্যন্ত একটা প্রদেশ করা হোক, সেটার নাম দেওয়া হোক সুন্দর বরেন্দ্র বাংলা। আচ্ছা, এটা নিয়ে কোনো কথা হতে পারে। 1905 সনে যদি বঙ্গভঙ্গ রহিত না করতো ভারতীয় সরকার, ভারতীয় জমিদারদের চাপে, আমাদের রবীন্দ্রের চাপে না করতো, তাহলে ভারত 3 ভাগে বিভক্ত হতো না। মুসলিম লীগের জন্ম 1905 সনে হইতো না বাংলা মাটিতে, এবং যার ফলে দেখেন কি হয়েছে। আমাকে একটু ক্ষমা করুন মেজর আক্তার, আমি আসলে একাডেমিক আপনার কাছে একটু জানতে চাইছিলাম, আপনি যদি বুঝতেই পেরে থাকেন যে আওয়ামী লীগ সেই সরকার নিশ্চিতভাবে জিততে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি আপনার নেত্রীকে কেন এই পরামর্শ দিবেন যে আপনি নির্বাচনে অংশ নিয়েন না? আপনি কি হারটা কখনো হারবেন না, আপনি সবসময় জিতবেন? তাহলে হারার মানেটা কি? হারার মানেটা কি? আমি আপনার সঙ্গে যেটা বিরোধিতা করে পারবো না। এই হেরে কি হয়েছে আজকে? উনি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, শুধু ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে মানে রাজনীতি কি হয়েছে? রাজনীতি কি হয় দেখেন, আজকে আমাদের কাদের সিদ্দিকী আমরা পাশাপাশি বসে আছি। এই কাদের সিদ্দিকী 1975 সালে 15 আগস্টের পরে আমি খোলা রাইফেল নিয়ে খুঁজেছি, তাকে মারার জন্য আমি অ্যাসাইন হয়েছি, আমরা সেনাবাহিনী তাকে হন্য হয়ে খুঁজেছি, আজকে খুঁজবো? রাজনীতি একটি ভুল টার্ন জীবনের জন্য অনেক পতন নিয়ে আসে। আপনি মনে করছেন যে সিদ্দিকী শুনেন, আজকে কাদের সিদ্দিকী শেখ হাসিনাকে ভারতে বাঁচিয়ে রাখার জন্য তার কন্ট্রিবিউশন অস্বীকার করতে পারবেন? আমার অস্বীকার করা, বিকজ কাদের সিদ্দিকী ওয়াজ মোর ইম্পর্টেন্ট দ্যান শেখ হাসিনা ইন দ্যাট টাইম ইন ইন্ডিয়ান পলিটিক্স। মেবি না, ইট ইজ ট্রু মাই ডিয়ার স্যার। আপনি মানেন কি না মানেন, আজকে আপনার এই পর্যন্ত আপনার কাছে মনে হবে ইতিহাস, আজকে আপনার মনে করবেন শোনা কথা। কিন্তু 1975 সনে আপনি দেখেন টাঙ্গাইলে একটা ব্রিগেড হয়েছে অনলি ফর হিম, ঘাটে আমি শুধু আপনার কাছে জানতে চাই, আবার একটু ফোকাস জানান না, আমি শুধু জানতে চাইছি যে আপনি কি মনে করছেন যে ওই সময় নির্বাচনে অংশ না নেওয়াটাই আসলে ভালো কাজ হতো? অবশ্যই ভালো কাজ হতো, আওয়ামী লীগের সমর্থন দেওয়াটা ঠিক কাজ হতো। শুনুন, আমি আরো একটু শুনবো, আমি একটু জনাব দিলীপ বড়ুয়ার কাছে যাই। জনাব দিলীপ বড়ুয়া, মানে দীর্ঘ দিন ধরে আপনি বাংলাদেশের সাম্যবাদী দলে অনেক বছর ধরে সাধারণ সম্পাদক পদে আছেন,
বা শীর্ষ পদে আছেন, দলে মানে নতুন নেতৃত্ব আসছে না কেন? সেটি কি মানে আপনি দলে অসম্ভব জনপ্রিয় সেই কারণে, নাকি আপনি দলে নতুন নেতৃত্ব আসতে দিচ্ছেন না আসলে, এবং সেই দলটি আপনি অনেকটাই কুক্ষিগত করে রাখছেন? জনাব দলীপ বড়ুয়া, এটা একটা প্রত্যাশিত বক্তব্য দিয়েছেন, এই জন্য যাই হোক, এটা এই জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। কারণ আমাদের কতগুলো প্রক্রিয়া আছে, জি, আর কমিউনিস্ট পার্টিতে এরকম একটা সিস্টেমই আছে যে যখন যার পলিসিটা কমিউনিস্ট পার্টিতে অ্যাডপ্টেড হয়, যতক্ষণ পর্যন্ত এটা কন্টিনিউ থাকে ততক্ষণ পর্যন্ত তাদেরকে নেতা হিসেবে মেনে নেয়, পার্টি অ্যাকসেপ্ট করে। মানে এটা কিরকম, এটা ভালো ভালো কি মন্দ এটা তো কমিউনিস্টের কালচারে কিন্তু এটা আছে। মানে আমার বাংলাদেশের সাম্যবাদী দলে যোগ দিতে হলে দিলীপ বড়ুয়ার আদর্শকে ফলো করতে হবে? দিলীপ বড়ুয়ার আদর্শ পার্টির আদর্শ, আমাদের যে নির্দিষ্ট রাজনৈতিক কর্মসূচি, আদর্শিক কর্মসূচির গঠনতন্ত্র আছে, জি, সেই মোতাবেক আপনি জয়েন করবেন, দিলীপ বড়ুয়ার আদর্শের অনুসারে জয়েন করবেন। আচ্ছা 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 আচ্ছা। কিন্তু আমি সাম্যবাদী দলে জয়েন করলে সাধারণ সম্পাদক হতে পারবো? অবশ্যই আপনি প্রক্রিয়ার ভিতর দিয়ে হতে পারবেন। যতদিন যখন আপনাকে আমি সরিয়ে দিব তখন, নাকি মানে না এটা কংগ্রেসের ভিতর দিয়ে হবে? এটা আপনার পলিসি যদি অ্যাডপ্টেড হয় আপনার তখন হবে, অথবা যদি মেজরিটি যদি আপনার পক্ষে থাকে তখন অবশ্যই হবে, তখন অবশ্যই হবে। যাই হোক, জনাব দিলীপ বড়ুয়া, আপনি অপ্রত্যাশিত প্রশ্ন বলেছেন, কিন্তু আপনি চমৎকার বলছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ। বঙ্গবীর কাদের সিদ্দিকী, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে দলের নামের দিক থেকে, পোশাকের দিক থেকে এখনো অনেকে আপনাকে আওয়ামী লীগের কাছাকাছি একজনই মনে করেন, আপনি এখনো বঙ্গবন্ধুকে আদর্শ বলেন, আপনি আদর্শগত দিক থেকে আওয়ামী লীগ আপনার আসলে কতটা কাছাকাছি? বর্তমানে আওয়ামী লীগ মোটেই কাছাকাছি নয়। কোন সময় আওয়ামী লীগ কাছাকাছি ছিল? যে আওয়ামী লীগের জন্ম দিয়েছিলেন মৌলানা ভাসানী, শামসুল হক, যতদিন পর্যন্ত আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ লালন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমরা ঘাম ঝরিয়েছি যে আওয়ামী লীগের জন্য, সেটা। আর যে আওয়ামী লীগে ছিলেন বলছেন, না মানে আপনি কতদিন পর্যন্ত ছিলেন, ততদিন আদর্শ ছিলেন কিনা? না, ততদিনও থাকলে তো থাকতামই না, ততদিন পর্যন্ত আপনার এক্সিট পর্যন্ত আওয়ামী লীগ আদর্শ ছিল কিনা? অনেকটা আদর্শচ্যুত হয়েছিল বলেই তো আমি আওয়ামী লীগ ছেড়েছি। ঠিক যখনই আদর্শচ্যুত হয়েছে তখনই ছেড়ে, নাকি আদর্শচ্যুত অবস্থাও কিছুদিন আপনি আওয়ামী লীগ করেছি? নিশ্চয়ই, একদিনে মানুষ কেউ কিছু বুঝতেও পারে না, তখন সেই বিষয়গুলি নিয়ে খুব প্রতিবাদ করেছেন। হ্যাঁ নিশ্চয়ই, এটা সবাই জানে। আচ্ছা, আমি মুখ লুকিয়ে থাকা লোক না। আচ্ছা, আমি কাউকে অপমান করতে চাই না, কেউ আমাকে অপমান করুক সেটাও আমি প্রত্যাশা করি না। আমি আমার শত্রুকেও সংযত হয়ে কথা বলার চেষ্টা করি, যদিও অনেকে মনে করেন যে আমি তাদের ঠিক বলি না। আচ্ছা, আপনিও খুব চমৎকার বলেছেন। আমাদের একটি বিরতি নিতে হচ্ছে, বিরতির পর ফিরে এসে যখন ফিরবো, মেজর আক্তার, আমি আপনার কাছ থেকে আরেকটি বিষয় একটু জানতে চাইবো যে কিছুদিন আগে রাজনৈতিক অবসরে গেলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান পদে ছিলেন যিনি, শমশের মোবিন চৌধুরী, সেই পদত্যাগের প্রশ্নে আওয়ামী লীগকে কিছুটা উচ্ছ্বসিত মনে হচ্ছে, বিএনপিকে কিছুটা অস্থির মনে হচ্ছে, আবার উল্টো মত আছে। আপনার অনুভূতি কি, মানে এই অবসরটা বা এই পদত্যাগটা একটা স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া? আমরা তো রাজনীতি থেকে আসলে কাউকে ঠিক অবসর নিতে দেখি না। আমরা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে অজিতের সঙ্গে আরো কথা হবে। আজকে বাংলাদেশে মেজর আখতারুজ্জামান, আপনার কাছে জানতে চাইছিলাম যে শমশের মোবিন চৌধুরীর অবসর নিয়ে আপনার মূল্যায়ন, পর্যবেক্ষণ, বিশ্লেষণ। আসলে ভাইয়া, রাজনীতিটা আমি নিজে চাকরি করে আসছি, দুর্ভাগ্যটা চাকরিজীবী রাজনীতিবিদ হতে চায় কিন্তু চাকরিটা ভুলতে পারে না। রাজনীতি এমন একটা জিনিস, নেতৃত্ব এটা কোনো অবসর হয় না। এই ছাগল পাগলরা রাজনীতিতে আইসা রাজনীতিতে বারোটা বাজাইছে, বুঝছেন না? কখন তারা রাজনীতি করে, কখন করে না, কখন পদ পাইলে অনেক কিছু করে, পদ না পাইলে কিছু পায় না। আসলে আমি বুলের সঙ্গে বলবো, রাজনীতিটা হলো নেতৃত্ব, এটা কোনো পদ কিছু নাই। আপনার এই মুহূর্তের রিমার্কটা আপনার উপর অ্যাপ্লিকেবল কিনা? এই মুহূর্তে অ্যাপ্লিকেবল মানে কি? আমি কি পদে করেছি? না মানে আমি কি চাকর বাকর বেশি? আরে ভাই, এই শমশের মোমিনকে টাইম না বলতে হয়েছে ভাই রাজনীতি করেন 111 সময়, রিকোয়েস্ট করতে হয়েছে। আপনি একজন অ্যাম্বাসেডর ছিলেন, দয়া করে একটু বিভিন্ন অ্যাম্বাসিতে যান। এগুলো কথা আপনাদের সঙ্গে বড় বড় ইংরেজি কথা বলতে পারে, আমাদের সঙ্গে বলতে পারে না। আমরা ওদেরকে বাজারে থুয়ে দিছি, বুঝছেন না?
যে আপনি উনি পদত্যাগ করাতে আপনি মনে করেন যে বিএনপি উনি আমার ব্যাটালিয়ন অফিসার, ওনার সঙ্গে আমি চাকরি করেছি, ওনার সঙ্গে আমি আর্মি হেডকোয়ার্টার মিলিটারি সেক্রেটারি চাকরি করেছি, উনি আমার ডাইরেক্ট বস একবার না দুইবার তিনবার। হি ইজ এ গুড অফিসার, আউটস্ট্যান্ডিং অফিসার, বাট হি ইজ এ ব্যাড পলিটিশিয়ানস। এবং সেই পলিটিশিয়ান কখনোই ক্রাইসিসের সময় পদত্যাগ করে না। হাউ গুড পলিটিশিয়ানস আর ইউ? I am. I think I'm the best among the present. যারা পলিটিশিয়ান আছে, হ্যাঁ, মানে মানে কাদের সিদ্দিকী এবং দিলীপ বড়ুয়াকে দুই পাশে রেখে তাদের যে অনেক সুপিরিয়র, তাদের দুজন, আমি তো সামনে বলছি, তাদের দুজনের চেয়ে অনেক সুপিরিয়র। I never lost my characters. I never shifted from my positions. I never did it. মানে এই প্রেক্ষিতে ওনাদের দুজন থেকে আপনি কেন শ্রেষ্ঠ, কেন মনে হচ্ছে শিফট তারা? বিকজ আপনি শুনেছেন যে দুজন বক্তব্য শুনেছেন, উনি বলেছেন, উনি বলতে পারেন আদর্শটা কি। ব্যক্তিগত আক্রমণ হয়ে যাচ্ছে, ব্যক্তি বলছেন, আপনি বলছেন, আই মনে করি আমি হচ্ছে বেস্ট। এবং এই সময় যারা রাজনীতি করছেন তাদের মধ্যে আপনি সবচেয়ে, আমি দেখেছি ক্রাইসিসের সময় আমি দেখেছি, আমি যেটা বলেছি মনে করি যে আমি যদি বলি যে উনি বলেছেন 5 জন ব্যক্তি হয়েছে, 5 জনের নির্বাচন আমি করি নাই, এই সরকারের সঙ্গে তাহলে আমি করবো না। কিন্তু 5 জনের সঙ্গে নির্বাচন আমরা বলেছি নির্বাচন করা উচিত, আমরা ওর পক্ষে। আমরা বলেছি কোন সরকার যদি তার ট্যাক্টফুলি যদি আমাকে হারাই দিতে পারে, এটা তো তার ট্যাকটিক্স, এটা সে যদি কোনোভাবে আমাকে হারাইতে পারে, এটা সে চেষ্টা করবে না কেন? এই দিলীপ বড়ুয়ার সঙ্গে মন্ত্রী হওয়ার আগে আপনার বক্তব্য পরিষ্কার। আমি আওয়ামী লীগ বা বিএনপির সাথে জোটে থাকা না থাকা নিয়ে জাতীয় পার্টি বারবার ভেঙেছে। গত 2-3 বছরে ভাষায় ন্যাপ এনপিপি এমনকি সাম্যবাদী দল পর্যন্ত দ্বিধাবিভক্ত হয়েছে। এই ভাঙনের মধ্যে প্রধান দুই দলের রাজনৈতিক কৌশল বা অপকৌশল অনেকেই দেখছেন, কিন্তু আপনারা যারা ভাঙনের শিকার তারপরে জোটটা আঁকড়ে থাকতে চান কেন? আমি আপনাকেই উদ্ধৃত করি যে 5 জুন 2014 যুগান্তরে প্রকাশিত হয়েছে যে বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক অর্থাৎ দিলীপ বড়ুয়া, অর্থাৎ আপনি বলছেন বিএনপির নেতৃত্বাধীন 19 দলীয় জোটে যারা যোগ দিয়েছেন তারা আমাদের দলের কেউ না, তারা কোনোদিন সাম্যবাদী দলের সঙ্গে ছিল না। ঠিক, আমি বক্তব্য এখন অন করি। আপনারা এই দুই জোটের সঙ্গে আপনারা না, আমি তো এখন ম্যাডাম সাবেক বিএনপি চেয়ারপারসন এবং তখন 19 দল ছিল, উনি সাম্যবাদী দলের ইম্পর্টেন্সটা কেন বুঝবেন আমি জানি না। আপনি যদি যে কোনো নিরপেক্ষ বা গোয়েন্দা সংস্থা থেকে যদি যাচাই করেন এরা আগে সাম্যবাদী দলের সাথে ছিল কিনা। আচ্ছা, এক, যদি আমরা যে পার্টি রেজিস্ট্রেশন দিচ্ছি, আপনি নির্বাচন কমিশনের পার্টি কেন্দ্রীয় কমিটি তার রেজিস্ট্রেশন যারা আছেন তাদের সবাইকে কি আপনি ব্যক্তিগতভাবে চেনেন? কাদের? সাম্যবাদী দলে যারা আছেন তাদের সবাই মোটামুটি নেতৃত্ব লেভেল, জেলা লেভেলে তো সবগুলোকে চিনতে হয়। জি জি, আচ্ছা। এবং আমাদের যে কেন্দ্রীয় কমিটির লিস্ট দিচ্ছি, জেলা কমিটির লিস্ট দিচ্ছি, সেই জায়গার মধ্যে তো এদের কেউ নাই। তো এইটা যে একটা সাম্যবাদী দল তদানীন্তন বা 19 দলের ছিল, পর 20 দল হয়েছে, সাম্যবাদী দলকেই নাম ইউজ করে যে একটা দল সৃষ্টি করছে, তাদের এই 1 বছরে বা 1.5 বছরে ইন্ডিপেন্ডেন্ট কোন কর্মকাণ্ড ছিল কি? আচ্ছা, সেটি আপনি প্রশ্ন রাখছেন। তার মানে কিন্তু আমি যদি প্রশ্নটির অন্য অংশটির দিকে আপনাকে নজরে আনতে চাই, আপনারা কিন্তু আওয়ামী লীগ বা বিএনপির সাথে জোটে থাকা না থাকা কোনো না কোনোটা আপনারা আওয়ামী লীগের সঙ্গে থাকা, আওয়ামী লীগের সাথে আপনার আদর্শগত মিল কোথায়? আমরা তো 23 দফার ভিত্তিতে গেছি। আমার আদর্শিক যে আমরা যে সাম্প্রদায়িকতা, মৌলবাদ বা জঙ্গিবাদ বিরোধী যে বা আরো কিছু প্রশ্ন নিয়ে যে 23 দফার ভিত্তিতে আমরা এই জোট করেছি, এখানে তো হ্যাঁ 23 দফার ভিত্তিতে জোট করেছি। কাজে আমার আদর্শকে বাদ দিয়ে সেই 23 দফা বাস্তবায়ন আওয়ামী লীগ কতটা সাফল্য দেখছে সেটা আপনি প্রশ্ন করতে পারেন, সেটা বিচার বিশ্লেষণ করতে পারেন কতটুকু হয়েছে, বিশ্লেষণে কতটা অনেক, যেমন আমাদের বঙ্গবন্ধু হত্যার বিচার প্রশ্নে, যুদ্ধ অপরাধীদের বিচারের প্রশ্নে, এই সমস্ত জিনিসগুলো তো অনেকগুলো তো হচ্ছে। আপনি যাদের জন্য রাজনীতি করেছেন তাদের প্রশ্নে, তাদের শ্রমিকদের একটা মোটামুটি পে কমিশন হচ্ছে, কৃষকের সারের সাবসিডি দেওয়া হয়েছে প্রচুর পরিমাণে, কিছু কিছু হচ্ছে। তার মানে একটা কন্টিনিউয়াস প্রসেস। কাদের সিদ্দিকী, বীর উত্তম, টাঙ্গাইলে আপনার দলে বেশ কয়েকজন নেতা 1000-এর বেশি কর্মী নিয়ে, মানে পত্রিকায় লেখা হয়েছে তাই যে 1000-এর বেশি কর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন মাস 2 আগে, তাদের এই প্রত্যাবর্তন কেন, তাদের ধরে রাখতে আপনার দল ব্যর্থ কেন? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনার বড় ভাই নিউ ইয়র্কে যে বক্তব্য দিয়েছেন আব্দুল লতিফ সিদ্দিকী, সাবেক মন্ত্রী আওয়ামী লীগের, তাকে তার বক্তব্যের ঘোর বিরোধী আপনি, তাকে ভুল স্বীকার করার আহ্বান জানিয়ে তওবা করার আহ্বান আপনি জানিয়েছিলেন। তিনি তার সেই বক্তব্য এখনো প্রায় অনড়, এর কারণে তিনি মন্ত্রিত্ব, দলীয় পদ পদবি পর্যন্ত হারালেন, জেল খাটলেন,
এই বিষয়ে আপনার মতো আওয়ামী লীগের অবস্থান, যে একটা অনর অবস্থান, তাকে কিরকম করে আপনি দেখছেন? দুটি প্রশ্ন যদি আপনি একটু একসাথে বলতেন। আসলে প্রথম প্রশ্ন যেটা করছেন যে আমার দলের লোকজন হাজারো সদস্য টাঙ্গাইলে আওয়ামী লীগে গেছে, জি, এটা সম্পূর্ণ একেবারে ভিত্তিহীন, অমূলক। আচ্ছা, সাবেক মেয়র একজন দুজন গেছেন, যারা গেছেন তারা আবার রাত্রে যোগাযোগ করেন। তো আমরা ওইরকম দলের ওইরকম সদস্য আমার খুব একটা প্রয়োজন নেই। আচ্ছা, আমি এরকম জায়গার জন্য ওই মানানসই লোক না। আমি গ্রামগঞ্জের সাধারণ মানুষ নিয়ে চলাফেরা করি। এই মিলন আমাদের দলের তখন ছিল খুব ইম্পর্টেন্ট, যখন অতি সাধারণ ছিল, এবং এই দলে থেকে দলের কর্মীদের পরিশ্রমে প্রায় মনে হয় 13 বছর, 2 টার্মে 13 বছর টাঙ্গাইল পৌরসভার চেয়ারম্যান থেকে এখন নেতা হয়েছে। কৃষক শ্রমিক জনতা লীগ গামছার দল, নেতার দল না, এটা গরিব মানুষের কর্মীর দল। কিন্তু এমপি পদে ইলেকশন আপনিই করছেন? হ্যাঁ, করছি। কোনো কর্মী তো করছে না? না, আমি বীরুত্তমের মতো এত বড় নেতা, আমি কর্মীর দলেই পড়ি এবং আমার কর্মকাণ্ড কর্মীর সঙ্গেই। আমি শহরে বাস করার চেয়ে গ্রামে মানুষের ভাঙা কুটিরে বাস করাই পছন্দ করি। আমাদের দর্শকরাও বলছে যে আপনি তাদের একজন খুব বড় নেতা টাঙ্গাইল। হ্যাঁ, নিশ্চয়ই। তারা কিন্তু আপনাকে নেতাই মানছে, কর্মী না। কিন্তু নেতা মানলেও আমি নিজেকে কর্মী মনে করি। আচ্ছা, আর দ্বিতীয় যে কথাটা বলেছেন, আমার বড় ভাই, আমি তাকে ক্ষমা চাইতে বলেছিলাম। আল্লাহ রসুলকে নিয়ে যে সমালোচনা করেছিলেন সেটাই। উনি আলটিমেটলি এমনি খোলা মুখে না বললে সংসদে দাঁড়িয়ে এটা উনি ক্ষমা প্রার্থনা করেছেন কারো কাছে, এবং বলেছেন যে আমি প্রথমে মুসলমান, তারপরে আওয়ামী লীগ। তো তিনি মুসলমান হলে তো আমার আপত্তি করার নাই, তিনি হিন্দু হলেও আপত্তি করার নেই। আমার আপত্তিটা যে যেখানে থাকবেন সেইটাকে ভালোভাবে বিশ্বাস করা উচিত। আচ্ছা, একজন মুসলমান হয়ে হজকে নিয়ে যেভাবে উনি সমালোচনা করেছেন ওইভাবে করা উচিত না। যদি একবার আমার ওনার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা হয়েছে সামনাসামনি বসে, উনি বলেছেন যে আমি ওইভাবে ওই আঙ্গিকে আমি কথাগুলো বলি নাই। তো এটাও সত্য যে মানুষ যখন একটা কথা বলে তার একটা অংশ যদি তুলে ধরা হয় তাহলে তার অর্থটা হয়তো অনেক ক্ষেত্রে পরিষ্কার। আব্দুল লতিফ সিদ্দিকী অবস্থায় একাধিকবার আপনার অনেক কঠোর কঠোর সমালোচনা করেছেন, সেগুলো আপনি কিভাবে নিয়েছেন? আসলে শুনেন, আল্লাহ তাআলা তাকে আমার থেকে বড় বানিয়েছে। আমার পরিবারে বড়র সমালোচনা করার সুযোগ নেই, আমরা ওইভাবে গড়ে উঠি নাই। আমি যদি রাস্তায় মানুষের সমালোচনা শুনতে পারি, এই যে মেজর আক্তার একটু আগে আমাকে বলেছেন যে ৭৫-এর পরে কাদের সিদ্দিকীকে হত্যা করার জন্য, মারার জন্য, অথবা তাকে গ্রিপে ফেলার জন্য আমরা হন্যে হয়ে ঘুরেছি, কিন্তু তারপরে কিন্তু আমরা পাশাপাশি চলছি, একসঙ্গে চলছি, আজকে একখানে বসেছি। তো সেই জন্যে উনি বড় হয়ে আমাকে গালি দিতে পারেন, পিতার মতো হয়ে গালি দিতে পারেন, পিতা তো সন্তানকে শাসনও করেন। সেই জন্য এ নিয়ে আমার কোনো শোক আফসোস নেই। ছেলেবেলায় উনি আমাকে পড়াতে বসিয়ে আমাকে মারতেন, পড়া পারলেও মারতেন, না পারলেও মারতেন। যেহেতু বাবা তাকে কখনো কখনো পড়াতে বসিয়ে বা কোনো কারণে যদি মারতেন, সেটা শোধ তুলতেন আমার উপরে। এটা আমাকে মানতেই হবে যতদিন আমি বেঁচে আছি। এ নিয়ে আমার কোনো কিন্তু কোনো দুঃখ নেই, বরং এ নিয়ে আমার একটা কি বলবো গর্ববোধই আছে যে আমার বড় ভাই আছে যে আমাকে গালি দিতে পারে এবং যে গালি আমাকে সহ্য করতে হয় হাসি মুখে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন আপনার কাছে জানতে চাইবো যে সাম্প্রতিক সর্বশেষ যে হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে আমরা গেলাম, 1 মাসেরও কম ব্যবধানে 2 বিদেশি হত্যা হওয়ার পর, যে তারপরে খিজির খান এই ঘটনার পর, তারপরে যে আমরা দেখলাম যে 2জন প্রকাশককে উপর হামলা করা হলো, একজন প্রকাশক মারা গেলেন, একজন প্রকাশককে মৃত্যুর সঙ্গে লড়তে হলো, সেই বিষয়টি নিয়ে আসলে আপনার ব্যক্তিগত চিন্তা ভাবনা, মূল্যায়ন কি? আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে।
আজকের বাংলাদেশ। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব আখতারুজ্জামান রঞ্জন, এই হত্যা, সন্ত্রাস, খুন, বিরুদ্ধ মত প্রকাশের দায়ে মানুষকে খুন করা, সেসবের ব্যাপারে আপনি প্রশ্নটা আমার কমন পড়ে গেছে। আমি একটা আজকে জামশন করছিলাম, এই ধরনের প্রশ্ন আপনি আমাকে করতে পারেন হয়তো, যেহেতু সময় ঘটনা ঘটছে। আমি মাহমুদ শফিকের একটা ছোট্ট একটা প্রবন্ধের বই আছে, সংবিধানে রক্তক্ষরণের দাগ। এই বইটা একটু প্রিয় বইটা আমি শুধু শুনতে চাই, তাহলে আপনি অনেক প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন। মাহমুদ শফিক তার বইয়ে বলছেন, বিশ্বের অনেক দেশেই সরকারি দল গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে। শাসকদের স্বৈরাচারের আচরণে জনস্বার্থে প্রণীত আইন জননির্যাতনের হাতিয়ারে পরিণত হয়েছে। তখনই গণতন্ত্র সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় যখন বেআইনি অস্ত্রের ভাষা প্রাধান্য পায়, মানবিক যুক্তি কোণঠাসা হয়ে পড়ে এবং বাবা ছেলের লাশ কাঁধে মিছিল করে। কিন্তু আজকে দেখেছেন আমাদের ফজলুল হক সাহেবের ছেলে এরকম দেখেছে সে কবে। স্বতন্ত্র ব্যবস্থায় পরিচিত রাষ্ট্রে বাক স্বাধীন থাকে না, শাসকরা নিজেদের ক্ষমতা টিকে রাখার জন্য আইনি প্রয়োগ স্থগিত রাখেন। তার সঙ্গে দেখেন সমাজতন্ত্রের প্রতি এগিয়ে যাও, হাসানুল ইনু সাহেব গত 31 তারিখে এটা লেখা লিখেছেন। লেখার শুরুটা দেখেন কত বড় কন্ট্রাডিকশন। উনি কবে শুরু, 31 আগস্ট কোন সনে বলেন নাই, উনি বলেছেন 43 বছর আগে। উনি যে 72 সনে যে দলটা করেছেন বঙ্গবন্ধুর বিরুদ্ধে, এই কথাটা তিনি বলেন নাই। 43 বছর আগে কোথায়? 31 আগস্ট 1972 সনে, 73 সনে বঙ্গবন্ধুর বিরুদ্ধে যারা সমাজতান্ত্রিক রাজনৈতিক দল গঠন করা কি প্রয়োজন ছিল, যে ব্যক্তি আজকে তরে কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যমন্ত্রী। এই যে আপনি বলছেন আজকে এই খুন কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এগুলো এইভাবে দেখলে হবে না। তিনি বলেছেন আবার বাংলাদেশ উদ্ধার করার পর্ব, সেই পর্বটা এখন অব্যাহত আছে, বিপদ কাটেনি, বাংলাদেশ এখন নিরাপদ হয়নি। তথ্যমন্ত্রী বলছেন বাংলাদেশ নিরাপদ নয়, অথচ আমার স্বরাষ্ট্রমন্ত্রী কি বলছেন? উনি দেখেন কনক্লুড কি করেছেন, বঙ্গবন্ধুর মন্ত্রী যিনি বঙ্গবন্ধুর সময়ে তার বিরোধিতা করেছেন, যিনি সেদিন বলেছেন, আমার মনে হয় যে আমাদের 2 মিনিট টাইম শেষ হয়ে যাচ্ছে। একটা কথা বলি, লাস্ট বলি। উনি বলেছেন বাংলাদেশ শত্রুদের পরাজিত করো, উনি আহ্বান জানিয়েছেন। উনি বলেছেন আওয়াজ তুলতে হবে, বাংলাদেশ শত্রুদের পরাজিত করো এবং সমাজতন্ত্রের লক্ষ্যে এগিয়ে যাও। রাইট। হাসানুল ইনু যদি পরাজিত করতে চায় আমাকে, আমি কেন পরাজিত করতে পারবো না তাকে? উনি যদি আহ্বান জানাতে পারে, তাহলে এই জয় পরাজয়ের যুদ্ধ চললে সেখানে তো উল্লুখাগড়া মারা যাবেই, সেখানে তো এই বিদেশে মারা যাবে। তার যদি মারা না যায় তাহলে শত্রু, আপনি উল্লুখাগড়ার মৃত্যু বলে তাদের দায়ী করছেন। আমার আসলে মানে এটা আমি খুবই কষ্ট পাচ্ছি। কিন্তু বাস্তবতা কি? আপনি তথ্যমন্ত্রী সাহেব কি করে পত্রিকায় লিখে, আমি জানি না যে ওই আপনি বললেন না কেন সমাজতন্ত্রের লক্ষ্যে এগিয়ে যাও? সমাজতন্ত্র তো আমার রাষ্ট্রের আদর্শ নয়। আমরা আমাদের মুক্তিযুদ্ধের আদর্শ তো অন্যতম আদর্শ সমাজতন্ত্র ছিল না, এটা আমরা মুক্তিযুদ্ধের পরে লিখেছি। আমরা তো সেই জন্য বঙ্গবন্ধুর জীবন দিয়ে গেছে। আমরা গণপরিষদে বসে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতার জন্য সেটা কোনো যুদ্ধের পরে, সেটা মানে না বলে, আমাদের সবকিছু যুদ্ধের আগে করতে হবে। আমরা তো সেটা পরিণত 75 সনে হয়েছে। এই ভুলে বাসুলদা একজন বুকে রক্ত দিয়ে গিয়েছেন। আমার মনে হয় যে মেজর আক্তার, আমি আপনার কাছে আবার পরে আসছি। জনাব দিলীপ বড়ুয়া, আপনি কি মনে করছেন যে এই খুন এবং যে খুনের ধারাবাহিকতা, সেটাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? বিষয়টা হচ্ছে যে আমাদের দেশ তো এখন একটা ট্রানজিশনাল ভিতর দিয়ে যাচ্ছে, একটা ক্রিটিক্যাল অবস্থা। অর্থাৎ একটা যে ফিলোসফি নিয়ে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল, এই ফিলোসফিটা ডিওল হয়ে গেছে। এখানে নিশ্চয়ই অনেকে স্বীকার করবেন সেই বিষয়টি, যে আজকে এখানে আমরা যে বাংলাদেশ পেয়েছি, আমরা কি আজকে 44 বছর পরও জাতির জনকের প্রশ্নে কি নেশন কি ইউনিফাইড? আজকে কি আমরা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি, যে মুক্তিযুদ্ধের চেতনার মধ্য দিয়ে আমরা বাংলাদেশ পেয়েছি, বা যেটা আমাদের রাজনৈতিক দর্শন কনস্টিটিউশন ওইটা অবস্থান করছে, আজকে 44 বছর পর কি আমরা ইউনিফাইড? সেটা না, ডায়ামেট্রিক্যালি কিন্তু একটা অপোজিট। ভার্টিক্যালি ডিভিশন, হোল কান্ট্রি ভার্টিক্যালি ডিভাইডেড। আজকে এই ডিভিশনের যে একটা ট্রানজিশনাল পিরিয়ড অবস্থান করছে, সেই জন্য
এই অবস্থানে এই ধরনের ঘটনাগুলো ঘটছে, অত্যন্ত দুঃখজনক এবং যেমন অনভিপ্রেত। সরকারকে একটু ব্যর্থ মনে হচ্ছে কিনা যে এই ঘটনাগুলি যে সরকার মানে প্রতিরোধ করতে পারছে না? এটা যেভাবে বিশ্লেষণ করে, মানে আপনি সরকারের ব্যর্থতা বলবেন কিনা? যেভাবে বলছে, এটা ধরেন সরকার যেহেতু আছে, সরকার প্রতি ব্লেম তো সকলে দেবে। আপনি সরকারের জোটের একজন অংশ হিসেবে আপনিও ব্যর্থতার দায় নেবেন কিনা? সেটা আমি সরকারের যদি ব্যর্থতার দায় নেয় তো সবাই দেবে, সেটা তো আইসোলেটলি কিছু দেখার কোনো স্কোপ নাই। তবে এই যে ট্রানজিশনাল পিরিয়ড, এটা কিন্তু একটা রক্তক্ষয়ী, এটা একটা উইয়ার একটা ওয়ার ইন ট্রু সেন্স। এই ওয়ারে আরো সামনে আরো কিছু রক্তক্ষয়ী যে হবে না তা হঠাৎ করে বলা যায় না। যেই যুদ্ধ আসছে সেই যুদ্ধের ক্ষেত্রে কি আপনি কি মনে করেন সেটা, যেটি মেজর আক্তার ইঙ্গিত দিচ্ছিলেন যে সরকারের মন্ত্রীরা কিছুটা, তাই আপনিও কি তাই মনে করেন? সরকারের প্রশ্ন না, আমি সরকারের প্রশ্নের কথা, আদর্শের যে সংগ্রামে যারা এটাকে উল্টে দিতে চাচ্ছে, আমার রাষ্ট্রীয় দর্শনকে উল্টে দিতে চাচ্ছে, তারা এই মরিয়া হয়ে চেষ্টা করবে যেভাবে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা এবং একটা রিজিম চেঞ্জের যে একটা কনস্পিরেসি আছে, সেই রিজিম চেঞ্জের কনস্পিরেসিটা সৃষ্টি, একটা পরিবেশ সৃষ্টি করার জন্য কিন্তু এই ধরনের ঘটনা করতে পারে। আপনি রেজিম চেঞ্জের জন্য একটা কনস্পিরেসির কথা বলছেন, জনাব কাদের সিদ্দিকী। আমাকে একটু বিরতি নিতে হচ্ছে, বিরতির পর ফিরে এসে আপনার কাছে জানতে চাইবো যে রাজনীতির এখনকার রাজনীতির যে দাবি দেওয়ার দিক থেকে বিএনপির সাথে আপনার দলের অবস্থান কাছাকাছি বলে কেউ কেউ মন্তব্য করছেন। গতকালও লন্ডনে বেগম খালেদা জিয়া আওয়ামী লীগের বিরুদ্ধে সবার ঐক্যের আহ্বান জানিয়েছেন। আপনি কি সেই ঐক্যের ক্ষেত্রে বিএনপি জোটের কাছাকাছি যাওয়ার ব্যাপারে কিছু ভাবছেন কিনা, বা এটা আপনার চিন্তায় আছে কিনা, সেটা আপনার কাছে একটু জানতে চাইবো। আমরা একটা বিরতি নিয়ে আপনার কাছে ফিরছি। আজকে বাংলাদেশে জনাব কাদের সিদ্দিকী বিএনপির জোট থেকে আপনার কাছাকাছি, বিএনপির জোটের কাছে আসার সম্ভাবনা আছে কিনা, বা এটাকে আপনি আহ্বান হিসেবে দেখছেন কিনা, সকলকে এক পথে ডাকছেন বেগম জিয়া? আসলে আমাকে নিয়ে একটু সমস্যা আছে। আমি এখনকার সময়ে দেখছি, আর আজকে যারা সূর্যের মতো জ্বলছে অথবা তারার মতো জল জ্বলে তাদেরও দেখছি, বিএনপির সঙ্গে বা কাছাকাছি আপনার মনে হতে পারে বা অন্যদের মনে হতে পারে, আমার সঙ্গে বিএনপির প্রচুর দূরত্ব আছে। একে তো এদেশে যুবকেরা যৌবনকালে প্রেম করে, আমি কোনো প্রেম করি নাই কোনো নারীর সঙ্গে। আমার ভালোবাসা মূলত বঙ্গবন্ধুর সাথে ভালোবাসা হওয়ায় দেশকে ভালোবাসতে শিখেছিলাম, না হলে আমার মতো গর্ধব আপনার পাশে বসে এতগুলো কথা বলতে পারতাম না। আমার সঙ্গে বেগম খালেদা জিয়ার অনেকবার কথা হয়েছে, উনি আমাকে সম্মান করেন, আমিও তাকে সম্মান করি। অনেকে মনে করেন যে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অসম্মান করি, আমি তাকে মায়ের মতো সম্মান করি। আমার কাছে পৃথিবীতে মায়ের উপরে কেউ নেই। একজন মানুষ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী আমার কাছে একেবারে মায়ের মতো। কিন্তু তার কার্যকলাপ, রাজনৈতিক কার্যকলাপ অথবা সরকার পরিচালনা, এখন যে সরকারের এই যে অস্থিরতা, অশান্তি, এগুলো অনুপযুক্ত মানুষের কর্মকাণ্ডের ফসল। প্রশাসনে খুব একটা যোগ্য মানুষ যোগ্য স্থানে নাই। বিএনপির সঙ্গে আমার মিলন হবে না। বিএনপির সঙ্গে এই জন্য হবে না যে তারা বঙ্গবন্ধুর মৃত্যুর দিনেও জন্মদিন পালন করতে উৎসাহ বোধ করে। বেগম খালেদা জিয়া কয়েকবার আমাকে বলেছিলেন, যেটা আমিও চাই না, কিন্তু দলের কর্মীরা চায়। তিনি না চাইলে দলের কর্মীরা যদি চায়, তাহলে বুঝতে হবে তার দলের উপরে নিয়ন্ত্রণ নাই। আরেকটা জিনিস হচ্ছে যে আমি জামাতের সঙ্গে তো বেচতে যাইতেও রাজি হব না। তো এই দুটি, কিন্তু লোকে যে আপনাকে একটু ভুল বুঝেছে, জামাত সমর্থিত একটি টেলিভিশনে আপনি নিয়মিত গিয়েছেন, নিয়মিত অনুষ্ঠান করেছেন, আপনার অনুষ্ঠানটা অনেক জনপ্রিয় ছিল। ওই যে একজন মন্ত্রী ছিলেন, উনিও গিয়েছেন, আরো মন্ত্রীরা গিয়েছেন, আরো নেতারা গিয়েছেন।
আমি জানি আমাকে মানুষ ভালোবাসে, জি, আমাকে নিয়ে মানুষ অনেক রিয়াক্ট করে, আমি তাদেরকে এই রিয়াকশনকে আমি ধন্যবাদও দিই। আর আমি সব ক্ষেত্রে ভালো হতে চাই না, আমি কিছু খারাপও থাকতে চাই। আমি নিজে খারাপ না হলে হলো, মানুষের ধারণাটা কি হলো সেটা মানুষ বিচার করবেন, কিন্তু আমি আমাকে পুত পবিত্র রাখতে চাই, আমার ভুলের জন্য আমি ক্ষমা চাইতে চাই, এবং আমি যখনই বুঝতে পারি আমার কোনো ভুল, আমি তখনই নিঃসংকোচে সেটা নিয়ে ক্ষমা প্রার্থনা করি। আর আপনি বলতে চাচ্ছেন যে আমাদের সঙ্গে আপনি বেহেশতে যেতে চান না? আপনাদের সঙ্গে বলিনি, জামাতের সঙ্গে আপনি বেহেশতে যেতে চান না, সেটি আমি বলছিলাম। সরি, আমার উচ্চারণে নানা রকম ত্রুটি আছে। জনাব মেজর আখতারুজ্জামান, আমার কথাটা শেষ হয়নি। জি জি প্লিজ। তো এই যে একটা অনুষ্ঠানে গেছি, যতদিন চলেছে গেছি, আরো শত সহস্র লোক এই অনুষ্ঠান দেখেছে, এবং আমি যতটুকু খোঁজ খবর নিয়ে জেনেছি বহু আওয়ামী লীগের লোক আছে যারা ওই ইসের কি বলবো ওই টেলিভিশনের শেয়ার হোল্ডার ছিলেন। শেয়ার কিন্তু তাদের কোনো দোষ হয় নাই, আমি সেখানে অনুষ্ঠান করাতে দোষ হয়েছে। এজন্য যদি যারা আমাকে দোষী ভেবেছেন তারা যে যদি বলতেন যে আপনি একটা স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলেন, আপনাকে নিয়ে আমরা গর্ব করি, আপনি এই চ্যানেলে গেলে আমাদের মনে আঘাত লাগে, আমি হয়তো বিবেচনা করতাম। কিন্তু এটা তা নয়, এটা ওই নিন্দুকের নিন্দা করার একটা আবিষ্কার করাই মাত্র। আপনাকে অনেক ধন্যবাদ। মেজর আখতারুজ্জামান, আপনি যদি খুব সংখ্যা আপনি একটু বলেন যে গণজাগরণ মঞ্চ ঠেকাতে ইসলামের হেফাজতের নামে মাঠে আসছিল, হেফাজতে ইসলাম, হেফাজতে শুরু বিএনপির একটি গণজাগরণ মঞ্চের কর্মীদেরকে নাস্তিক ব্লগার বলে নিন্দাবন্ধ করেছিলেন। হেফাজতের লিস্ট ধরে ধরে যখন লেখক প্রকাশক হত্যা করছেন, তাদের বই ছাপানোর জন্য যখন প্রকাশক হত্যা করছেন, আপনার কাছে কি মনে হয় বিএনপির হেফাজত গেমটা ঠিক ছিল? আসলে বিএনপির সঙ্গে হেফাজতের তো কোনো সম্পর্ক নেই। হেফাজত একটা আন্দোলন করতে গিয়েছে, বিএনপি সেটাকে সমর্থন দিয়েছে। ছাড়াই সমর্থন তো শুনুন, আমার শত্রু তো আমার বন্ধু, এটা তো পুরো কথা। হেফাজত ইসলামকে সে সময় সরকারের শত্রু বলে মনে হয়েছিল, তাই তো মনে হয়েছিল যে সে একটা বড় একটা মুভ করে সরকারকে সরাতে পারবে, তাহলে আমি তাকে সমর্থন করবো না। আমি সরকারকে সরাতে পারবো না, হেফাজত সরা দিতে পারবো, সেজন্য হয় না। তারপরে সেটি বুঝতে পেরে এটা রাজনীতিতে যে এটা পরিষ্কার আমি বলছি। এখানে আপনি দেখেন, আজকে বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে কথা বলেছেন যে ওই দিন জাসদ করার সিদ্ধান্তটা যথোপযুক্ত সঠিক ছিল এবং বঙ্গবন্ধুর বিরুদ্ধে, আজকে সেই লোক বঙ্গবন্ধুর কন্যার একজন তথ্যমন্ত্রী। এই যে কন্ট্রাডিকশন অফ লাইফ যখন আপনি করবেন, তখন সমাজে তো এগুলো তৈরি হবেই। আজকে যে হেফাজতে আজকে যে জাগরণ মঞ্চের কথা বলছেন, আজকে তার কথায় বাংলাদেশে হরতাল হয়, আগামীকাল হরতাল, সরকারের দলের হরতাল, আগামী সকালে যে হরতাল হচ্ছে সরকার হরতাল দিচ্ছে, তাহলে সরকার ইমরানের সরকারকে কি সরকারি দল? অবশ্যই সরকার, সরকারি দল, অবশ্যই সরকারি যারা আছে সাম্যবাদী সরকারি দল। কমিউনিস্ট পার্টি কি তার বাইরে? মতিয়া চৌধুরীর বাইরে কমিউনিস্ট পার্টি? আজকে আমাদের শিক্ষামন্ত্রীর বাইরে কি কমিউনিস্ট পার্টি? শিক্ষামন্ত্রীর ভিতরে কমিউনিস্ট পার্টি? অবশ্যই। তারা কি শোনেন, এগুলো ডিসিপশন প্রোগ্রাম আমরা অতীতে অনেক দেখেছি, রাশিয়াতে আমরা অনেক দেখেছি যারা জীবনভর কমিউনিস্ট করেছে কিন্তু আমেরিকার এজেন্ট। এই যে কমিউনিস্ট পার্টি অনেক লোক দেখেছি আমেরিকাতে গিয়েছে করেছে। কাজে এইগুলো রাজনীতি, শোনো এই রাজনীতি গুলো যেন হচ্ছে, আমরা কেন বলছি যে আপনাকে আমার তো বুঝতে হবে যে এগুলো করে বিভ্রান্ত করার চেষ্টা করতেছেন, এগুলি করে আপনি শত্রুকে পরাজিত করার জন্য আপনি চাচ্ছেন আপনি, এবং তারা একটা জনাব দিলীপ বড়ুয়া আপনাদের তো আমি সেটাই বলছি যে কাজে আমি আপনাকে একটি কথা বলতে চাচ্ছি। আপনি যেটা বলছেন হেফাজতে, আমি পরিষ্কার বলে দিলাম যে বিএনপির রাজনীতিতে এখন যে মুহূর্তে আসছে সেটা হলো এই সরকার বিরোধী। তাই সরকারের বিরুদ্ধে যারা থাকবে বিএনপি তার সঙ্গে বন্ধুত্ব করবে। জনাব দিলীপ বড়ুয়া, মানে আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন, যেটি সমাজতান্ত্রিকদের এক ধরনের ষড়যন্ত্র এবং তারা দলের মধ্যে থাকলেও, আমি যেমন আপনি ভিন্ন নামে থাকলে আপনি আসলে আওয়ামী লীগেরই লোক, কিন্তু কতটুকু বস্তুনিষ্ঠ সেটা হলো ঘটনায় বিচার করে দেবে। ঘটনা বিচার করলে মানে সামনের ঘটনাগুলো বিচার করে দেবে বস্তুনিষ্ঠ। যেমন রাশেদ খান মেনন, হাসানুল্লাহ খিনু, আপনি সরকারের মতিয়া চৌধুরী তো উনি আওয়ামী লীগ প্রেসিডেন্টের সদস্য, শিক্ষা সম্পাদক। আচ্ছা, এখন আমরা 14 দলের একটা অংশ হিসাবে, পার্ট হিসাবে
একটা শরিক দল হিসাবে আমরা যে এখানে আসি, আমাদের একটা সুনির্দিষ্ট লক্ষ্য অর্জন পর্যন্ত আমরা আমাদের একদমই সময় শেষ। এবং জনাব দিলীপ রায়, আপনি মনে করছেন যে আপনাদের একটি আলাদা অস্তিত্ব, আলাদা উদ্দেশ্য, আলাদা আদর্শ আছে? জনাব দিলীপ বড়ুয়া, জনাব আখতারুজ্জামান, জনাব কাদের সিদ্দিকী বীরুত্তম, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে। দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।